নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আমার অতিথি একদম বাচ্চা মেয়ে, রাজন্যা হালদার। 21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চে যার বক্তৃতা অনেকেরই নজর কেড়েছে। কেন হঠাৎ করে রাজনীতির এই জটিল আবর্তে ও নিজেকে নিয়ে এলো? পরিকল্পনা কি? এইসব নানা প্রশ্ন একটু আড্ডার ছলেই আমি ওকে করব। দেখা যাক প্রশ্নের কীরকম উত্তর দেয়। এখনো কি রাজনীতির ট্রেনি পলিটিশিয়ান, নাকি ছাত্র রাজনীতি করতে করতেই পাকা রাজনৈতিক নেতার মতো উত্তর দিতে শিখে গেছে রাজন্যা? রাজন্যা, স্বাগত তোমাকে। নমস্কার। তুমি যে কলেজ থেকে পাশ করেছো, প্রেসিডেন্সি কলেজ, সেটা এক সময় ছাত্র আন্দোলনের পীঠস্থান ছিল। প্রেসিডেন্সি সবসময় প্রতিষ্ঠান বিরোধিতার দিকে থাকে, আর তুমি প্রতিষ্ঠানের পক্ষে রাজনীতি করছো। এটা একটু বেমানান লাগছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো সেটি নবজাগরণের আতুর ঘর। নবজাগরণ সেখান থেকে শুরু হয়েছিল। তো আমার মনে হয় প্রতিষ্ঠান বিরোধিতা নয়, সেটা প্রতিষ্ঠান যদি সঠিক হয়, নবজাগরণের হাত ধরে রাস্তা দেখায়, তাহলে সেটাই সঠিক, সেই পথটাই বেছে নেওয়া উচিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রেসিডেন্সির আঙ্গন হবে মুক্তাঙ্গন। সেখানে সব ভাবধারার মানুষের মেলবন্ধন ঘটবে, সব মতাদর্শের মেলবন্ধন ঘটবে। তো প্রতিষ্ঠান বিরোধিতা আমার মনে হয় না সেটা ঠিক বিষয় বা ঠিক শব্দ। এক্ষেত্রে আমার মনে হয় সেটা যে নবজাগরণের পথিক হয়ে যেরকম এক প্রকারের নতুন ভাবধারা তৈরি হয়েছিল। তৃণমূলের কি নবজাগরণ হলো? এলোমেলো করে দেম আর লুটে পুটে খাই, এটাই একমাত্র প্রিন্সিপাল, আর বাইরে কোনো প্রিন্সিপাল নেই তৃণমূলের। দেখছো, তুমি একজন ছাত্রী ছিলে, এখনো পড়াশোনা করছো, পিএইচডি করছো। আচ্ছা, তোমাকে এই প্রশ্নটা মনে হয় না বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়ালে বা বন্ধু বান্ধবদের সামনে দাঁড়ালে চাকরিগুলোকে নিলাম করা হয়েছে? এটি একটি বিচারাধীন বিষয়। আমার মনে হয় এটাই, যে যদি এরকম কিছু ঘটে থাকে, যে বিষয় নিয়ে এত কথা বা এত আঙুল তোলা হচ্ছে, যদি সত্যি এরকম দুর্নীতির কোথাও ছোঁয়া বা স্পর্শ থাকে, তাহলে সেটা সত্যি নিন্দার, লজ্জাজনক। এটা আমি বলছি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েও বলেছেন, তিনি এর আগেও বলেছেন, এবং তিনি বারবারই একটা কথা বলছেন এবং তিনি করেও দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু যে ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে তাদের কিন্তু পদ থেকে সরিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটা সত্যি লজ্জার। আর যদি মানে এরপরেও আর যদি শিক্ষা দপ্তরটা পুরো জেলে, এটি একটি বিচারাধীন বিষয়। কোনো মানুষ জেলে রয়েছে মানে তার যে ক্রিয়াকর্ম, যার যে কার্যকলাপ, সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। এটা কিন্তু তদন্তের অধীনে থাকা একটা বিষয়, যেটা তদন্ত এখনো চলছে। পাবলিক পারসেপশন হচ্ছে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সংগঠিত অপরাধ এই চাকরি বিক্রি করা। শুধু শিক্ষক নয়, সমস্ত ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠছে। দমকল, ফুড ইন্সপেক্টর, কোথায় বাদ? বিরোধীরা বলছেন যে পাবলিক সার্ভিস কমিশনেও বেনিয়ম হয়েছে। তো একজন সচেতন নাগরিক, তোমরা পরবর্তীকালে বাংলাকে পথ দেখাবে। এই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। শুধু তদন্ত চলছে, বিচারাধীন বিষয় বললে হবে না। এটা আমি স্পেসিফিক আনসার চাই। স্পেসিফিক আনসার। ইয়াংস্টার, তোমার জীবন পড়ে আছে। একদম একদম খুব সুন্দরভাবে আপনি বললেন, স্পেসিফিক আনসার চাই। স্পেসিফিক আনসার চাওয়ার জন্যই যারা এই মুহূর্তে আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন এবং আমার মনে হয় সব কিছুর জন্য সঠিক সময়, উপযুক্ত সময় সব উপশম করে দিতে পারে সব ব্যথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যখন অভিষেক ব্যানার্জির কাছে গিয়েছিলেন, আমাদের জননেতা, শিক্ষামন্ত্রী নাকি
অভিষেক বন্দ্যোপাধ্যায় আনকনস্টিটিউশনাল পাওয়ার, হি এনজয়স আনকনস্টিটিউশনাল পাওয়ার, 3000 পুলিশ নিয়ে ঘোরে, এটা অভিযোগ। এবার বিরোধীরা তো সেরকম অনেক অভিযোগই, অনেক কটু মন্তব্য, অশালীন বক্তব্য সব কিছু ছুড়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কিন্তু তারপরেও তো আমরা দেখছি যে বিপুল হারে 2021 সালে বলেছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারবে না, তারপরে আগের বারের থেকেও বেশি সংখ্যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে। পঞ্চায়েতের সময় কি বললো, না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভবই নয়, এবং নবজোয়ারে এমন আপনি যে কথাটা বললেন যে এটা একটা অপরাধ, নবজোয়ারের সময় তো এই কথাটা বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিপুল ক্ষমতা ভোগ করছেন বা এরকম অনেক বিষয়। কি হলো? আমি তো নবজোয়ার হচ্ছে বৈভবের আস্ফালন। পঞ্চায়েত ভোট যদি ঠিক, আমি বলছি না যে তৃণমূলের বিপর্যয় হতো, যা আসন ওরা পেয়েছে তার থেকে অন্তত 20-30% আসন কম পেত। প্রথম কথা, রাজন্যা যিনি গণতন্ত্রের কথা বলছেন পশ্চিমবঙ্গে, তার ডায়মন্ড হারবারে 44% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতেছে, রাইট? তাহলে যিনি বলেন যে এখানে গণতন্ত্রের সুপবন বইছে, তার নির্বাচনী কেন্দ্রে 44% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, এটা গণতন্ত্রের পাঠ নয়। দ্বিতীয় কথা, 55 জন মারা গেছে নির্বাচনে, 55 জন। বাম আমল দেখিয়ে লাভ নেই, বাম আমল আমরা দেখেছি, বাম আমলে তো খারাপ কাজ হয়েছে, এই সরকার কেন করবে? এর পরেও তুমি কিভাবে সমর্থন করো? যে প্রশ্ন দুটো এই মুহূর্তে উত্থাপিত হলো, খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে আমি আসছি, তার আগে আমি শেষ থেকে শুরু করি। যে বাম আমলে দুর্নীতি হয়েছে, বাম আমলে মৃত্যুর মিছিল দেখেছি আমরা, বাম আমলে সন্ত্রাস হয়েছে 100 বার, সেটা জঘন্য, নিন্দনীয়, নক্কারজনক ঘটনা। যদি পঞ্চায়েত ভোটের দিকে তাকানো যায় এবং যে সরকারি নথিতে যে সংখ্যাটি আপনি বললেন সেটি যদি সরকারি নথি হয়ে থাকে, তাহলে সেটা যে মায়ের কোল খালি হয়েছে সেই মা সিপিএম হতে পারেন না, বিজেপি হতে পারেন না, তৃণমূল হতে পারেন না। আমি মনে করি সেই মা, তার একমাত্র পরিচয় সে মা। তো সেখানে দাঁড়িয়ে এই ঘটনা যদি ঘটে এবং এই ঘটনা যদি সরকার নথিতে এই সংখ্যাটা হয়, সেটা যে দলেরই হোক না কেন, সেই মৃত্যু কিন্তু সত্যি লজ্জার মৃত্যু, সেই মৃত্যু ভয়ের মৃত্যু। আমাদের বুক ফেটে যাচ্ছে, আর্তনাদ উঠে আসছে আমাদের ভিতর থেকে। এবং এই বক্তব্যই কিন্তু, ঠিক এই বার্তাটাই আমরা যদি 21শে জুলাই মঞ্চের দিকে তাকাই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন যে মৃত্যু যে সময় হোক না কেন, যে সময় প্রাণহানি হোক না কেন, সেটা কিন্তু খুব কষ্টের, বেদনার, সে যার যে দলের হোক না কেন। এটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলছেন, এটা হয়তো এরকমভাবে আশা করা যায় না, কিন্তু যেটা ঘটেছে সেটা সত্যি খুব কষ্টের এবং সেটা সত্যি খুব শুধু ভয়াবহ। তো হবে না, রেমিডি কি? এসব কথা উনি আগেও বলেছেন, শোনেই না ওনার কথা, কেউ শোনে না। এই যে শোনে না ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা যদি আমরা এরকমভাবে ভাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তিনি কি বলেছিলেন, বদলা নয় বদল চাই। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরে সাধারণ মানুষ যারা দীর্ঘ সময় ধরে সাফারার, যারা সত্যি সাফার করেছে, তারা কিন্তু বদলের পথে হেঁটেছে, বদলার পথে হাঁটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা হয় না, এরকম দৃষ্টান্ত আমি মনে করি না। অভিষেক বললে 31 জন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন 17 জন। ডেথ টোলটাই সরকারের কাছে ঠিকঠাক নেই, কি বলবো, মানুষ ছিছি করছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে লোকে বলে, ভাই এরা পঞ্চায়েত নির্বাচনে তোমাদের এত মানুষ মারা যায়, অন্য জায়গায় তো হয় না। উত্তরপ্রদেশেই তো ভোট হলো, একটা লোক মারা যায়নি। কেউ অভিযোগ করে না ব্যালট বাক্স লুট হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, হার জিত যা হচ্ছে মেনে নিচ্ছে। আমি সাথে বলি, এটা ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, ঈশ্বর এখানে নেই, শুধু মমতা আছে। মা মাটি মানুষ, মা লাঞ্ছিত, মাটি লাঞ্ছিত, মানুষ মরছে, রয়েছেন শুধু মমতা। অনেকে বলেন তিনি আর মমতা নন, তিনি নির্মমতার প্রতীক। বিগত 4 মাস ধরে মণিপুরের মাটিতে যা যা হচ্ছে, আমি প্রসঙ্গ টেনে নিয়ে বলছি, তার কটা খবর আমরা ইমিডিয়েটলি বাইরে পাচ্ছি। আমি যদি আরও বলি, হাথরাস, উন্নাওতে যখন আমার সেই ধর্ষিতা বোনের দেহটি জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে,
কটা মিডিয়া সেখানে যেতে পেরেছে? ব্যালট বক্স ওখানে উল্টায় কি উল্টায় না, ব্যালট বক্সে জল ঢালা হয় কি ঢালা হয় না, ব্যালট বক্সের সঙ্গে কি করা হয় কি করা হয় না, সেই খবরটা মানে সেখানে গণতন্ত্রের টুটি এমনভাবে চেপে ধরা হয়েছে যে সেই খবরটা বাইরে পর্যন্ত আসতে পারছে না। সেটা বুঝছো তুমি? আমি তো এই প্রসঙ্গগুলো তুলেই ওই জন্য বললাম যে মণিপুরে আমরা কি দেখছি গত 3-4 মাস মণিপুর তো নিন্দাজনক ঘটনা, একদম 100 বার। লজ্জার ভাষা নেই, সবার মাথা নত হয়েছে। কিন্তু মালদার ঘটনা, কামদুনির ঘটনা, পার্ক স্ট্রিটের ঘটনা, সেগুলো ছোট ঘটনা নয়, একদম নয়, একদম নয়। তাই মণিপুর দিয়ে এগুলোকে চাপা দেওয়া একদম চাপা দেওয়ার বিষয়ই নয়, প্রসঙ্গই নয় চাপা দেওয়ার। আমি পার্সপেক্টিভ বললাম, দৃষ্টিভঙ্গি বললাম। মানুষ যদি, আমি মনে করি সাধারণ মানুষের কিন্তু এগুলো মানে অভিযোগ নয়, আমি এটা খুব জোর গলায় বলতে পারি, কারণ আমি মানুষের মধ্যে থেকে বিষয়টাকে দেখেছি। সাধারণ মানুষের কি বক্তব্য? সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত, আমি যদি নবজোয়ারের দিকে তাকাই, নবজোয়ারে আমার যেহেতু দায়িত্ব ছিল দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা, আমি সেখানে দেখেছি স্বতঃস্ফূর্ত মানুষ। আমি আমার যারা দর্শক বন্ধু রয়েছে তাদেরকেও বলবো, আপনাকেও বলছি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাধারণ মানুষরা কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা ছবে বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সবথেকে বড় ব্যাপার, অভিষেক দা কিন্তু সেই জনপ্রিয় থেকে প্রিয়জন বেশি হয়ে উঠতে পেরেছেন, কারণ তিনি সেই জন্য 44% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হয়। না না, এইটা প্রসঙ্গে যদি আমি আসবো, এই প্রসঙ্গটাতেও আমি আসবো যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা বলছে তারাই আবার একটা সি ভোটার পোল করছে ভোটের ফলাফলের আগে, এবং সেই সি ভোটার পোলে না ওটা তো ফিগার, 44% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। সি ভোটার ছেড়ে দাও, ওরা তো একটা চ্যানেল সমীক্ষা করেছে, ফিগার হচ্ছে 44% বিনা প্রতিদ্বন্দ্বিতা। আমি ওইটাই বলছি, সেই একই প্রসঙ্গে ঘুরে ফিরে আসছি। যদি ওই আসনগুলোতে কেউ দাঁড়াতেই না পারে, প্রতিদ্বন্দ্বিতা যারা কেউ করতেই না পারে, যদি বিরোধী কোনো আসনে বিরোধী কোনো মুখ প্রার্থী যদি না থাকতে পারে বলা হয়, তাহলে সি ভোটার বলে কেন বলা হলো যে ওই আসনগুলো থেকে বিরোধীরা এত শতাংশ ভোট পাবে? আমার প্রশ্ন সেখানে, আমার বক্তব্য সেখানে। তার মানে নিশ্চয়ই এই যে একটা তৈরি করা, মানে এগুলো কিন্তু হোকস, হ্যাঁ, এগুলো তৈরি করা হবে, প্রচণ্ড রকমভাবে অ্যাটাক করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন অ্যাটাক করা হবে? কারণ তিনি আজকে জনপ্রিয়তার সেই জায়গায় পৌঁছে গেছেন, সেই শীর্ষে পৌঁছে গেছেন এবং মানুষের প্রিয়জন হতে পেরেছেন। তাই তাকে বারবার বিভিন্ন বিষয়, নবজোয়ারের মধ্যে দেখেছি আমরা ইডি সিবিআই দিয়ে তাকে, উনি নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে গেলেন, 9.5 ঘন্টা জেরা হলো, তারপর বেরিয়ে এসে পকেটে হাত রেখে বললেন সিবিআই এরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, অশ্বডিম্ব। ঠিক 48 ঘন্টার মধ্যে ওনার আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে কাকুতি মিনতি করলো সিবিআই যেন কোয়ার্সিভ অ্যাকশন না নেয়। তুমি ভাবো, 36 বছর বয়স, একটা যুব নেতা, তার পলিটিক্যাল ফিউচার আশা করি ভালো হবে। কয়লা, গরু, কোনো কিছু বাদ নেই। এবং নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর নামে যে চার্জশিট পেশ হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কালীঘাটের কাকু অভিষেক আর মানিকের মধ্যে দৌত্য করত। তাহলে এরা 36 বছরের তরুণ তরতাজা নেতা, যার পলিটিক্যাল ফিউচার উজ্জ্বল হওয়ার কথা, এক গুচ্ছ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। এটা আমাদের লজ্জা লাগে। তোমরা তৃণমূল করো, তোমরা হয়তো বলতে পারো না, কিন্তু বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে কি মনে হয়? আদর্শ? উনি আদর্শ হতে পারেন কোনো সাধারণ সুস্থ বুদ্ধি লেখাপড়া জানা লোকের কাছে? আর তোমরা তো ছাত্র রাজনীতি করছো, করে আস্তে আস্তে যদি রাজনীতি করো এগোবে। কিন্তু রাজন্যা লিফটে করে উঠেছে, হেলিকপ্টারে করে নেমেছে। সংস্কৃতে কথা আছে, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং। একমাত্র পিসির ভাইপো, ওটাই আইডেন্টিটি, নাথিং এলস। কি বলো? এটা আমি মনে করি না। পিসির ভাইপো যদি আইডেন্টিটি হতো, এরকম পিসির ভাইপো বা এরকম পিসির, আমি যদি আরেক স্পেসিফিক্যালি বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেই জায়গায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য হিসাবে নন, সাধারণ মানুষের স্নেহধন্য হিসাবে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আমি যতটুকু জানি আরও অনেক ভাইপো ভাইজিরা রয়েছেন, তারাও হয়তো ভবিষ্যতে কোথাও না কোথাও নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমি সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবেন, কিন্তু আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই আগুনটা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপের সভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি ফটো ফ্রেম গিফট করেছিলেন
এবং সেই ফটো ফ্রেমে রয়েছে যে সেই সময় আহত মমতা বন্দ্যোপাধ্যায়, তার মাথায় পট্টি বাঁধা, এবং তিনি তার মায়ের সঙ্গে বসে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মায়ের ঠিক পাশে বসে আছেন। এই যে ছবিটা, এই ছবিটা কেন গিফট করলেন হঠাৎ? তিনি বললেন যে একমাত্র সেই সময় অভিষেক দাঁড়িয়ে বলেছিল, দিদিকে কেন মেরেছো, জবাব চাই, জবাব দাও। তাতে কি প্রমাণিত হয়? বাচ্চারা একটা পপুলার স্লোগান পেলে ওদের মনে তখন ওরকম থাকে আর কি, নার্ভাস সিস্টেম বলো, মানসিকতা বলো, খুব তাড়াতাড়ি গ্র্যাব করে। ছোটোবেলা তুমি হয়তো কোনো কথা বারবার শুনেছো, যখন কিছু বোঝো না সেই কথাগুলো বারবার বলতে, তাতে কি প্রমাণিত? না, তাতে প্রমাণিত বিষয়টা না, বিষয়টা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভালোবাসা বা সেই শ্রদ্ধাটা রয়ে গেছে, থেকেছে, ছিল এবং এখনও রয়েছে বলেই। আচ্ছা, আমি যদি এইরকমভাবে বিষয়টাকে বলার চেষ্টা করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত কথা বললেন আপনি, যে লিফটে ওঠে, হেলিকপ্টার, তারপরেও যারা যারা এই বক্তব্যগুলো, মন্তব্যগুলো করছে, আপনি সেই বিষয়টাই বলেন যে অনেক মানুষ এই মন্তব্য করছে, আমি তাদেরকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কুচবিহার থেকে কাকদ্বীপ প্রায় কয়েক হাজার কিলোমিটার হেঁটেছেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। দেখান না, যদি যারা এই মন্তব্য করছেন তারা অন্তত ডোরিনা ক্রসিং থেকে শিয়ালদা পর্যন্ত 1 কিলোমিটার পথ হেঁটে দেখান। আসলে ওনার তো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা নেই, নিজেকে নেতা করতে হবে এবং আইপ্যাকের মততে করেছেন। আমি তো বলছি বৈভবের আস্ফালন, তুমি তো ইতিহাস পড়েছো, রাজারা মৃগ এক করতে গেলে ওরকম তাঁবু পড়তো, এয়ার কন্ডিশন তাঁবু, হাজার হাজার পুলিশ। হ্যাঁ, আমাকে বলো, এরা 36 বছরের তরুণ রাজনৈতিক নেতার বিরুদ্ধে এত অভিযোগ কেন? আর কারোর বিরুদ্ধে তো নেই। তো তরুণ নেতা অনেক উঠেছে, সৈফুদ্দিন চৌধুরী উঠেছে, আমি সিপিএমের কথাই বললাম, বিজেপিরও অনেক তরুণ নেতা অন্য রাজ্যে ছিল, এখনও সিপিএমের অনেক নেতা আছে, তোমার বয়সী আছে, তোমার থেকে বড় অভিযোগ আছে? নেই। কয়লা, গরু, নিয়োগ, আজকে কাগজে কি বেরিয়েছে নাম বলেনি, এক প্রভাবশালী রুশ বান্ধবী, সেখানেও নাকি 100 কোটি টাকা গেছে। এইটা তো মানে আপনার প্রশ্ন ধরেই বলবো, এটা প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। কেন? আর তো আমার বয়সী, তো আপনি বললেন যে আমার বয়সী বা আমার থেকে ছোট বা আমার থেকে বড়, আমার সমবয়সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমবয়সী অনেক যুব নেতারা রয়েছে বিভিন্ন দলের, তাদের বিরুদ্ধে কেন নয়? ভাই অভিষেক ব্যানার্জি, তার মানে ইনভলভমেন্ট আছে কোনো না কোনো ক্ষেত্রে, যেটা ইডি বলছে। এইটা যে কোনো রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাচ্ছে না, সাধারণ মানুষের জনপ্রিয়তা থেকে তাকে গ্র্যাব করা যাচ্ছে না, তুলে ধরে আনা যাচ্ছে না, তখন কি করতে হবে? না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন মন্তব্য করতে হবে। যখন দেখা যাচ্ছে উন্নয়নের সঙ্গে পাল্লা ভারী দিয়ে সেই রাজনৈতিক ময়দানে নামা যাচ্ছে না। উন্নয়নটা কি হয়েছে? 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কটা ইন্ডাস্ট্রি ওপেন করেছে? উন্নয়ন কি হয়েছে যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে আমাদের সমগ্র বাংলাটা একবার ঘুরে দেখা উচিত। তুমিও ঘোরো, আমিও ঘুরি, তোমার আগের থেকে করেছি। না, আমি উন্নয়ন কি হয়েছে, মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছেছে, এটাকে যদি উন্নয়ন বলো না, উন্নয়ন মানে হচ্ছে কলকারখানা, কর্মসংস্থান। তোমাকে একটা ফিগার দিই রাজন্যা, তোমার বুঝতে সুবিধা হবে। 2022-এর 1 জানুয়ারি থেকে 31 জুলাই 7 মাস, এই 7 মাসে ভারতবর্ষে 1,72,000 কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, মানে কথা নয়। কলকারখানা হয়েছে, লোকজন চাকরি করছে। আমাদের পড়োশী উড়িষ্যায় 36,000 কোটি টাকার বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, আর আমাদের কাছে জানো 1,673 কোটি টাকা। দেশের মোট বাস্তবায়িত বিনিয়োগের 1% কম। উন্নয়ন কোথায়? উন্নয়ন করমণ্ডল এক্সপ্রেসটা পরিযায়ী এক্সপ্রেস এখন, বলো। কয়েকদিন আগে ব্রাত্য বসু, বলো, কয়েকদিন আগে ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী, তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে উন্নয়ন কোথায়, উন্নয়ন। তখন তিনি বলেছিলেন যে আপনি আসুন, আমি খতিয়ান দেখিয়ে দিচ্ছি, এই 11 সাল পরবর্তী সময় থেকে আজ 2023 সাল পর্যন্ত বাংলায় শিল্পের বর্তমান কি পরিস্থিতি। এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যে এটা তো সরকারি প্রকল্প, আচ্ছা, আমি 2011 সালের আগে আমার জন্ম হয়েছে, আমি 98 সালে জন্মেছি, তো 98 সাল থেকে আমি 11 সাল সিপিএমের সেই সময়কালে, সেই শাসনকালে থেকেছি, দেখেছি, বড় হয়েছি। এই যে সরকারি প্রকল্পগুলোও পাচ্ছি, তখন ভাবতে পারতাম আমরা যে টাইম কলে জল আসবে? আমি ছেড়ে দিলাম টাইম কলের জলের কথা, আমি এইটা ভাবতে পারতাম যে আজকে আমি যেহেতু দক্ষিণ 24 পরগনায় থাকি, দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত কোনো একটা গ্রামে, মফস্বলের থেকেও বেশি গ্রামে
লাইট থাকবে, স্ট্রিট লাইট। আচ্ছা আমি সেটাও ছেড়ে দিলাম, আমি ভাবতে পারতাম যে রাস্তার এরকম অবস্থা, রাস্তা তো সুন্দর রাস্তা, আমি যখন পুরুলিয়ায় যাই আমার খুব গর্ববোধ করি। আমি পুরুলিয়ায় গিয়ে একটি বাচ্চা ছেলের সঙ্গে ওখানে দোকানে আমরা চা খাচ্ছিলাম, দোকানে কথা হচ্ছিল, বাচ্চা ছেলেটিকে বলছিল যে আগে আমরা হেঁটে হেঁটে স্কুল যেতাম, এখন দিদির সাইকেল পাওয়ার পর তারা সাইকেলে করে স্কুলে যাচ্ছে। এটা আমরা ভাবতে পেরেছি। এইটা সরকারি প্রকল্প, 100 বার সেই সরকারি প্রকল্প তৃণমূলের ঘরের ছেলে মেয়ে পাবে না শুধুমাত্র, সেই সরকারি প্রকল্প বিজেপি ঘরের ছেলে মেয়েও পাবে, সিপিএম ঘরের ছেলে মেয়েও পাবে, তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসী পাবে। কিন্তু সেটা তো আমরা অন্য সময় অন্য আমলে ভাবতেই পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সেটা ভাবতে পেরেছি এবং সেটা স্বাভাবিক বিষয়। আর আমি যদি আবার ফিরে যাই ব্যাক টু শিল্পের বিষয়, তাহলে অনেক চাকরি সংস্থান যেরকম তুলে ধরা হচ্ছে, চাকরি হয়নি, এই তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সাংবাদিক বৈঠকে বললেন যে 1,56,000 নিয়োগ হচ্ছে দাঁড়িয়ে এই মুহূর্তে হবে। তাহলে সেই জায়গাটা থেকে আমরা যখন বিভিন্ন রকমভাবে তাকে প্রতিবাদ করছি, এটা হয়নি, অভিযোগ করছি এটা হয়নি, সময় দিতে হবে। চাকরিটা যে বিক্রি হলো, কোন চাকরি? নিলামে বিক্রি হলো, স্কুল কলেজ। আমি আবারও বলি তদন্ত। আরে পার্থ তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকার উদ্ধার হলো, 30টা লোক জেলে, আরো যাবে, ডোন্ট ওরি, আরো যাবে। তো এটা আমাকে বোঝাও, তুমি নতুন প্রজন্মের প্রতিনিধি, তোমার বন্ধু বান্ধবরা বলে না? না একদম একদম। রাজন্যা যে দলটা করো সেই দলের লোকজন চাকরি বিক্রি করেছে? না, আমার বন্ধুরা সেটা বলে না। আমার বন্ধুরা এই প্রশ্নটা করে আমাকে যে এত দুর্নীতির কথা আসছে কেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে? কারণ তৃণমূল কংগ্রেসের যে সময়ে যে উত্থান, মামাটি মানুষের দলের যেই কারণে উত্থান, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা বলবে বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথাই বলছেন। আমি বলছি যারা এই প্রশ্নগুলো করছে, যারা এই প্রশ্নগুলো তৈরি করছে, তুলে ধরছে, সেই সংখ্যাটা কম। আমি আবারও বলছি, এই রিপিট, সেই সংখ্যাটা কম। সেই সংখ্যাটা কি করছে? একটা আঙুল তুলে দিচ্ছে। এবার তাদেরকে বুঝতে হবে যদি একটা আঙুল যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তোলা হয়, এটা কিন্তু সময়ের খেলা, সময়ের নিয়ম, বাকি 4টে আঙুল তাদের নিজেদের দিকে থাকে। এইবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা যাচ্ছে না বলে বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে, এবং সেটা যদি ঘটে থাকে, আপনি যেটা বললেন যে 30 জন জেলে রয়েছে, এটা তো অবশ্যই একটা বিচারাধীন বিষয়। তাও সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি বলছি যে যদি সেটা ঘটে থাকে, 100 বার নিন্দনীয়, 1000 বার নিন্দনীয়। আমি একজন বাংলার সাধারণ মানুষ হিসাবে বলছি, ছাত্রী হিসাবে পরে বলছি, আমি একজন বাংলার সাধারণ মানুষ হিসেবে বলছি, নিন্দনীয় সেটা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য যদি শুধুমাত্র তার যারা দলে রয়েছে, দিদি কিছুই জানতেন না, উনি তো সব জানেন, গুন্ডা কন্ট্রোল করেন, কত কিছু করেন। মানিক ভট্টাচার্য 10 বছর ধরে এক্সটেনশন পেয়ে চাকরিটা লুট করলো। পার্থ মহাসচিব ছিল, শিক্ষামন্ত্রী, কেউ কিচ্ছু জানতো না, ইন্টেলিজেন্স জানতো না। তাহলে ফেলিওর কার? স্বরাষ্ট্রমন্ত্রী কে? এই যে প্রশ্নটা আপনি করলেন যে দিদি কিছু জানতেন না, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যদি এটি বৃহত্তর পরিবার হয়, পরিবারের মাথা। এবার পরিবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত সবাই, পরিবারে যারা রয়েছে তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ছুঁয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে থাকার চেষ্টা করে। এবার পরিবারের কে কি করবে না করবে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন না, এটাই গণতন্ত্র, যে তিনি ঠিক করে দিচ্ছেন না যে কে কি করবে না করবে। কেউ যদি তার কাছে খবর থাকবে না, তার ইন্টেলিজেন্স থাকবে না, যদি খবর থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই অ্যাকশন নিতেন। এই ওনার ব্যর্থতা, ওনার মন্ত্রকের ব্যর্থতা। শি শুড স্টেপ ডাউন অ্যাট লিস্ট ফ্রম দ্য হোম মিনিস্ট্রি। তিনি তো যার নাম জড়িত রয়েছে প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে, তিনি তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন, বহিষ্কার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই করেছেন। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এইটা তো একটা স্টেপ। এই স্টেপটা তো নরেন্দ্র মোদী এন বীরেন সিংয়ের প্রতিও দেখাতে পারেন। এন বীরেন সিংয়ের তো মণিপুর একটা ব্যর্থতা, এন বীরেন সিংয়ের ব্যর্থতা আজকে মণিপুরে দাঁড়ানো হয়েছে। আমি করাপশনের বিষয়ে বলছি, নট এন বীরেন সিং, বিষয়টা অন্য। মেইতেই কুকি কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটার সঙ্গে নিয়োগ দুর্নীতির কিন্তু যোগ নেই। হ্যাঁ, কিন্তু শাস্তি, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, সেটা যে কোনো রকমের দুর্নীতি হোক, মণিপুর হোক,
উন্নাও হোক, হাতরাস হোক, মালদাও যদি হয় মালদা হোক, সেটা সব ক্ষেত্রেই সমান হওয়া উচিত। আমি কেন এই যে প্রশ্নটা করলেন না, যে সবাই জিজ্ঞাসা করছে যে এই দলটা কেন, এই দলটা এই কারণেই যে এই দলে অন্তত সেই ক্ষমতাটা আছে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার, যে যদি এটা ভুল হয়। এ তো হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সিইও, বাকি সব কর্মচারী। এগুলো বলে বলে তুমি রাজনৈতিক কর্মী হিসাবে নিজের পরিচয় কি করে দাও? তুমি তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন কর্মী, তোমার কি পদমর্যাদা সেটা তোমার কোম্পানির মালিকরা ঠিক করবে। বছর বছর ইনক্রিমেন্ট হবে কিনা, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দেম। বলো, এই যে কোম্পানি বলে 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 একজন মানুষ ঘুম থেকে ওঠা থেকে, একজন বিরোধী দলনেতা রয়েছেন, তিনি ঘুম থেকে ওঠা থেকে এই যে কোম্পানি ওয়ার্ডটা এত মানে বলে 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 এত চর্চার মধ্যে রেখে দিয়েছেন। আমি তা এই শব্দটা তো সেখান থেকে এসেছে, কোথাও না কোথাও আপনি সেইখান থেকেই হয়তো তুলে ধরেছেন। আমি সেই উদ্দেশ্যে বলতে চাই যে যদি এটা কোম্পানিও হয়, যদি এটা প্রাইভেট লিমিটেড কোম্পানিও হয়, আমি ধরে নিলাম এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পিভিটি, তাহলেও সাধারণ মানুষ তো উত্তর দিচ্ছে। আমার বক্তব্য ভোট হোক, এই মুহূর্তে ইনস্ট্যান্ট ভোট হোক, ভোট হোক একটা, যে সাধারণ মানুষ প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষে আছে নাকি সাধারণ মানুষ ইডি সিবিআইয়ের পক্ষে আছে। এক্ষুনি ভোট হোক। যারা ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে ভোট করুন, তারাই ভোট করুন। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো তো, তোমরা প্রায়ই বলো প্রতিহিংসা। আচ্ছা, একজন বিলাসবহুলভাবে থাকেন, দামি দামি গাড়িতে ঘোরেন, যে বাড়িটা তিনি তৈরি করেছেন বহুমূল্য বাড়ি, তিনি কোনো পেটেন্ট আবিষ্কার করেছেন, সেই আবিষ্কার বিনিময়ে অর্থ পেয়েছেন, বা তার কোম্পানিতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল কোনো ইনভেস্ট করেছে, তার সুফল তিনি টাকাটা রোজগার করেছেন, করে যা খুশি করতে পারেন বৈধ উপায় হলে। আমার বক্তব্য, টাকার উৎস কি এই বিষয়ে কারোর মনে কোনো কেউ কোনো উত্তর দেবে না যে ভাই তুমি টাকাটা পেলে কোত্থেকে। বেশ, তুমি এই বাড়ি করেছো, তুমি এই গাড়ি করেছো, তুমি এই বিদেশে গেছো, টাকাটা পেলে কোথায়? চাকরি করে করেছো, ব্যবসা করে করেছো, পেটেন্ট বেচে করেছো, কিভাবে করেছো? শুধু বলছে যেই অর্থের উৎসটা জানতে চাইছে তখনই বলছে প্রতিহিংসা। আরে বলে দিলেই তো হয় এইভাবে আমি টাকাটা রোজগার করেছি, কেউ কিছু বলবে না। কোনো ইডি, কোনো সিবিআই, কোনো মানুষ, কোনো বিরোধী কিচ্ছু বলবে না যদি এইটুকু ক্লিয়ার করে বলা যায় রাজন্যা এইভাবে আমি টাকাটা রোজগার করেছি, ব্যাস, দ্যাটস অল। আর কেউ কিচ্ছু বলবে না। এটা উত্তরটা পাওয়া যায় না, অভিষেকেরও পাওয়া যায় না, তেজস্বীরও পাওয়া যায় না, কারুও পাওয়া যায় না। টাকাটা এলো কোথায় ভাই, কোত্থেকে পেলে? আচ্ছা, যখন নরেন্দ্র মোদী একটি বিলাস বহুল কোট পড়েছিলেন, আমার এই মুহূর্তে তার অ্যামাউন্টটা ঠিক মনে পড়ছে না, 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা ওটা উপহার দিয়েছিলেন উনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তারপরে উনি পড়েননি, সুট বুটকা সরকার বলেছিল রাহুল গান্ধী, আর পড়েননি তো। না, তখন তার কিন্তু কোনো পার্সোনাল ওয়েলথ নেই, ভাইপো ভাইজি কেউ নেই, সঙ্গে নিয়েও ধরেন না, ঢুকতেও দেয় না বাড়িতে, দিল্লিতে অন্তত। এই একজন মানুষ পারিবারিকই হতে পারে না, একজন মানুষ পরিবারেরই হতে পারে না, সে কি করে সাধারণ বৃহত্তর পরিবারের হবে? যতদিন মা ছিলেন মায়ের সঙ্গে ছিলেন, ভাই বোন ভাইরা আছেন, তাদের গুজরাটে তাকে কেউ প্রধানমন্ত্রীর কাছ থেকে ফেভার নেয় না। আমার প্রশ্ন, তুমি আমার একজন কনিষ্ঠ সহনাগরিক, তুমি আমায় বলো যে এই টাকা পয়সার উৎস। একদম একদম এই প্রসঙ্গেই আসবো। আচ্ছা, আমি কয়েকদিন আগে আমরা সবাই মিলেমিশে আড্ডা মারছি, তো তখন ইয়ার্কি মেরে একজন বলছে চল আজকে, সে সবে মাইনে পেয়েছে আর কি, তো সে বলছে যে চল আজকে একটু আমরা সবাই মিলে একসঙ্গে কোথাও রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো তখন আমার আরেক বন্ধু বললেন, ভাই তুই রেস্টুরেন্টে এভাবে টাকা পেয়ে চলে যাস না, তো কি ইডি সিবিআই ধরে নিয়ে চলে যাবে? মানে বিষয়টা এমন, এবং তারা কিন্তু কেউ এরকম বলবে না তৃণমূল কংগ্রেসের সমর্থক বা অন্য দলের সমর্থক, তারা সাধারণ ভোটার, অনলি ভোটার। তো আজকে বিষয়টা সিবিআই ইডি এমন জায়গায় দাঁড়িয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথায় কত টাকা রয়েছে সেটা উদ্দেশ্য নয়, টাকাটা কোত্থেকে আসছে সেটাও উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হয়েছে হ্যারাস করব।
ও যদি জানিয়ে দেয়, শুধু অভিষেক কেন, যাদের বিরুদ্ধে তদন্ত করছে তারা যদি জানিয়ে দেয় না, ভাই আমি এই টাকাটা এইভাবে রোজগার অভিষেক ব্যানার্জি তো নিজে বলছেন তো যে আপনারা খুঁজে নিন, প্রমাণ করুন, প্রমাণ করে দেখান, যদি প্রমাণ করে ধরতে পারেন ধরুন। আমার মতে পলিটিক্স পারসেপশনে হয়। বিমান বোসের নামে অভিযোগ ওঠে না, বুদ্ধবাবুর এগেনস্টে অভিযোগ ওঠে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে কেন? কারণ বিমান বসু ওরা রাজনৈতিক সন্ন্যাসী, তারা নিজেদেরকে ওই আপোষে গতানুগতিকতায় গা ভাসিয়ে দিয়েছেন। অভিষেক ব্যানার্জি যাই করুক না কেন দমবে না, এই অদম্য মানসিকতা। কালীঘাটের কাকুর সঙ্গে কি সম্পর্ক? সেটা বিচারাধীন বিষয়, বিচার হোক। বিচার দেখুন এখন তাহলে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন, একই দিনে দুজনে ডিরেক্টর হিসেবে শপথ নেয় রাজন্যা। তারপর অভিষেক লোকসভা নির্বাচনে দাঁড়াবে বলে ডিরেক্টর হিসেবে সরে দাঁড়ায়, ওর বাবা ডিরেক্টর হন। ওর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় যখন ডিরেক্টর হিসাবে ফর্ম ফিল আপ করে যে ইমেল আইডি দিয়েছিল sujoy.bhadra@gmail.com, সেই কালীঘাটের কাকুর বিরুদ্ধে গুচ্ছের অভিযোগ কেন? এইরকম লোকের সংস্পর্শে থাকে কেন যাকে ইডি গ্রেপ্তার করে? এখন যদি বলে কালীঘাটের কাউকে চিনি না, উনি বলেন মাঝে মাঝে চিনি না। এবার বলো তুমি রাজনীতির বাইরে থেকে বলো, আমার মতো একজন এই পশ্চিমবঙ্গের একজন উদীয়মান নাগরিক হিসাবে তোমার মনে কি পারসেপশন হবে? একদম ঠিক কথা। আমার রাজনীতিকে দূরে সরিয়ে, একদম দূরে সরিয়ে বলছি। এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে যারা পরবর্তী প্রজন্ম তাদের মনে জাগবেই। তো আজকে আমার সঙ্গে আরও দুটো মানুষ একই সঙ্গে রয়েছে আমি বলছি, এবং তাদেরকে দেখা যাচ্ছে কি তারা আমার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, কিংবা আমার সঙ্গে খাওয়া দাওয়া করছে, একসঙ্গে থাকছি, আমরা কথা বলছি, কিন্তু আমি তো এটা বলতে পারি না যে সেই মানুষটা তার ব্যক্তিগত জীবনে কি করছে, কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। তো সেরকম বহু মানুষ বহু নেতা নেত্রীর সঙ্গে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো ফিগার, তারা পাবলিক ফিগার রাদার ইন্টারন্যাশনাল ফিগার। তো তাদের সঙ্গে তো এরকম বহু মানুষ থাকে, বহু মানুষের ওঠা বসা যোগাযোগ থাকে। তো তারা কি করে বলবে? কোম্পানির ডাইরেক্টর, আমি তার ওয়্যারঅ্যাবাউট জানলাম না। কোম্পানির ডিরেক্টর হলেও আমার বক্তব্য এখানে যুক্তি কেউ গ্রহণ করবে না, রাজন্যা এইসব যুক্তি গ্রহণ করেই মানুষ পঞ্চায়েত ভোটে বিপুলভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতামত দিয়েছে। ৭৫ লক্ষ মানুষ ভোট দিতে পারেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি বিচার হবে লোকসভায়, একদম বিচার হবে লোকসভায়, এবং বিচার হবে লোকসভায় বলার মানে খুব ভালো প্রসঙ্গ। নির্বাচনে জিতলেই পাপস খালন হয় না, ধর্মের কল বাতাসে না, একদম ধর্মের কল বাতাসে নড়ে। যা ঘটানো হয়েছে তা আমি মনে করি তা এই জন্মেই মানুষ ফেরত পেয়ে যাবে, সে যেরকমই পরিস্থিতি থাক না কেন। তো সেই জায়গা থেকেই আমি বলছি যে যদি পঞ্চায়েত ভোটকে বলা হয় যে ৭৫ লক্ষ মানুষ দিতে পারিনি ভোট, এরকমই যদি প্রসঙ্গ উঠে আসে, তা আমি তো দিতে পাইনি মানে সুযোগই পাইনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, এটা তো বিরোধীরা বলছে। এটা তো ফিগার আছে, এই ফিগারটা কারা তৈরি করছে আমাকে বলুন তো? এই ফিগারটা ইলেকশন কমিশনেরই 12% বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটার হিসেবে ওরা ৭৫ লক্ষ। অথচ সাধারণ মানুষের কাছে যখন আমরা যাচ্ছি বিভিন্ন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, সাধারণ মানুষের কাছে যখন আমরা পৌঁছাতে পারছি, রিচ করছি সেই জায়গাটাতে পর্যন্ত, তারা তো বলছে স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে। তারা তো বলছে যে না, এখানে তো সেরকম কোনো অসুবিধাই হয়নি, আমরা তো খুব সুন্দরভাবে সকাল ৮টা থেকে রাত্রির এই সন্ধে ৫টা অবধি আমরা গিয়ে ভোট দিয়ে এসেছি, বিকেল ৫টা অবধি ভোট দিয়েছি। তাহলে আমার তো মনে হয় না সেটা ওই পয়েন্টটা বা ওই সংখ্যাটা এটা চাপিয়ে দেওয়া একটা সংখ্যা, আমি এটা একদম বিশ্বাস করি। আর চাপিয়ে দেওয়া এই কারণেও বলছি, আমি তো ২১শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে একটা বিপুল জনস্রোত দেখছি, জনপ্লাবন দেখছি রাদার, তাহলে আমি তো এটা একদম মানবই না। তুমি তোমার নেতাকে গিয়ে বলতে পারবে কালীঘাটের কাকুর সঙ্গে তোমার সম্পর্ক কি? পরের দিন তৃণমূল করতে পারবে না। আর আমার মনে হয় না সেই জায়গাটা রয়েছে, কারণ আমি তার উত্তরটা আগেই দিয়েছি যে অনেক মানুষের সঙ্গে থাকে, সেটা তার মানে সেটা অক্ষম যুক্তি। তুমি এটা বাধ্য হচ্ছ দিতে, যেহেতু তুমি এটা দল করো না। আমার দল আমাকে শিখিয়ে পাঠায়নি, আমার দল আমাকে শেখায় না যে এই উত্তর দিতে হবে, এই উত্তর বলতে হবে। যদি সেটাই শেখাতো ২১শে জুলাই মঞ্চে ওঠার আগে আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলাম, দিদি আমি কি বলবো, তখন তো দিদি বলেই দিতে পারতেন তুই এই পয়েন্টগুলো বলবি। দিদি তো বলেনি, দিদি বলেছে তুই সাধারণ মানুষ হিসাবে যেটা উপলব্ধি করছিস সেটা বলবি। তো সেই জায়গা দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলার কথা যেটা বলছেন, আপনার কি মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা বারবার মিডিয়া করছে না, বারবার করছে এই প্রশ্ন আছে, কোনো উত্তর দিচ্ছে না?
অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিচ্ছেন না নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে প্রাসঙ্গিকই মনে করছে। ও যদি প্রাসঙ্গিক মনে না করে, ও কেউ নয়, ও পিসির আশীর্বাদের ভাইপো। পুলিশটা সরিয়ে নাও, তাহলে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি। হ্যাঁ, এটা তো মানে একজন বিরোধী দলনেতা এই প্রসঙ্গটা বিরোধী তুলেছেন। দলনেতা তো বলবেই, ওটা তার পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য। হ্যাঁ, বৈভবের আস্ফালন তো, আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখছি 1999 সাল থেকে। আকাশ পাতাল তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় ডাউন টু আর্থ, আর অভিষেক হচ্ছে কৃত্রিমতায় মোড়া। তুমিও জানো, তুমি নতুন প্রজন্ম, তুমি মমতাকে দেখোনি, তুমি হয়তো অভিষেকের দলটাই করো। তৃণমূল তো অনেক রকম, না না না, অভিষেকের আদি, দল নয়, নব্য, লাল, গেরুয়া, অনেক অভিষেকের রকম। দল নতুন তৃণমূল, আদি তৃণমূল, যুব তৃণমূল। একদম নয়, একদম আমি মনে করি অভিষেকের দল নয়, দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না, দল মা মাটি মানুষের। সেই দলের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠাতা, এবং সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু মানুষের ক্ষমতা। মানুষের কথা বলেছেন বলে কি আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিগেস্ট অ্যাডমায়ারার, আমি ব্যক্তিগত, একদমই। কারণ আমি দিদিকে অনেক ছোট থেকে দেখেছি, আমার যখন ছোট বয়স, এবং আমার পারিবারিক অনুষ্ঠানে দিদিকে আছেন, ডিফারেন্ট থিং। কিন্তু সেই দিদি এই দিদির পার্থক্য আছে আছে কিন্তু অভিষেকের সঙ্গে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাতেই পারি না। তোমাকে বলে রাখছি, নামটাও বলে দিচ্ছি, ফিরাজ হাকিম আমাকে বলেছেন নবজুয়ার ফ্লপ। এবার সেটা ফিরাজ হাকিম যদি এটা বলে থাকেন আপনাকে, মানে সেটা আমি জানি অনেক না, জায়গাতেই বলেছে, তোমাদের দলের মধ্যেও বলেছে। প্রকাশ্যে আমি প্রকাশ্যে হয় না, আমি শুনিনি সেটা। ফিরাদদা ববিদার সঙ্গে আমারও খুব সুন্দর ভালো সম্পর্ক, এবং আমি খুব শ্রদ্ধা করি ওনাকে, এবং আমি কিন্তু শুনিনি যে এরকম উনি বলেছেন প্রকাশ্যে, আমার কাছে আসেনি, আমার কানে আসেনি। আমার মনে হয় উনি এটা বলতেই পারেন, কারণ হি ওয়াজ অলসো পার্ট অফ ইট, এবং তিনি বলেছেন যে তিনি দেখেছেন, তিনি নবজোয়ারের অংশগ্রহণ করেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সঙ্গে যে স্বতঃস্ফূর্ত জনগণের ভালোবাসা বা স্বতঃস্ফূর্ত জনগণের উপস্থিতি, সেটা উনি নিজেই বলছেন। পুলিশ সুপার হাঁটছে নবজোয়ারে, সিভিক ভলেন্টিয়ার হাঁটছে, আর আইপ্যাকের লোকজন হাঁটছে, আর তোমরা ডেডিকেটেড কাজ করো, তোমরা ছিলে। সাধারণ মানুষের কোথায় স্বতঃস্ফূর্ততা দেখলে ভাই? যদি স্বতঃস্ফূর্ততা থাকতো না, তাহলে এই লোকগুলো মরতো না। না, দুটো ডিফারেন্ট থিং। যে মানুষ মারা গেছে তাকে নিয়ে রাজনীতি করা উচিত না, আমি একদম এটা মনে করি, একদম না। না, আমি এখানে, আপনি তো তৃণমূল মরবে কেন বলো তো? তৃণমূলের ছেলে মেয়েগুলোর কি জীবনের দাম নেই নাকি? তৃণমূল করলে অপরাধ? আমি এটাই তো বললাম যে যারা মারা গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা কেউ তৃণমূলের নয়, তারা কেউ সিপিএম এর, এবিভিপি নয়, বিজেপি নয়, তারা সাধারণ মানুষ, সাধারণ মায়ের কোল খালি হয়েছে, তারা মরবে কেন? কিন্তু দুটো জিনিস ডিফারেন্ট। নবজাগরণের সঙ্গে এই যদি আমরা মিশিয়ে দিই এই বিষয়টাকে, তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস। নবজাগরণে আপনি বলছেন আইপ্যাক গেছে, পুলিশ সুপার গেছে, পুলিশ তো থাকবেই, তিনি সাংসদ, পুলিশ সুপার হাঁটবে মিছিলে, হাঁটার বিষয় নয়, বিষয়টা হচ্ছে সিকিউরিটির, সেটা তো থাকবে, স্বাভাবিক বিষয়, এটার মধ্যে আমি কোনো অযৌক্তিকতা দেখি না। কিন্তু সাধারণ মানুষ যদি বলেন হয়নি, উত্তর দিনাজপুরের সভাটা আমাদের দেখা উচিত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমি যখন দেখছি আমার গায়ে কাটা দিচ্ছে, এই বিপুল জনস্রোত যেটা 21শে জুলাই মঞ্চ থেকে দেখা যায়, আমি দেখছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সেই বিপুল জনস্রোত দেখা যাচ্ছে। কোনো 21শে জুলাইয়ের মঞ্চ নয়, কোনো 28শে আগস্ট নয়, কিংবা কোনো ধর্ণা মঞ্চ নয়, কিছু নয়, নবজোয়ারে এত মানুষ দিনাজপুরে, তাহলে কি করে বলা যায় তারা কি সবাই আইপ্যাকের? তারা কি সবাই সিকিউরিটি? সাধারণ মানুষ গেছে, সাধারণ মানুষের অংশগ্রহণ। তো আর আমার মনে হয় যে নবজোয়ার একটা সাকসেসফুল জার্নি, একটা ভীষণ সফল পদক্ষেপ। সে তার সঙ্গে মৃত্যু বা তার সঙ্গে যে প্রাণগুলো গেছে সেটাকে কখনোই একত্রিত করা বা জোড়া উচিত নয়, কারণ যেটা ঘটেছে আমি জুড়ছি না। তো আমার বক্তব্য হচ্ছে এই হানাহানি হবে কেন? আমি সেটাই বললাম যে বিক্ষুব্ধ তৃণমূল দাঁড়াবে কেন? এতই যদি দলের উপর কন্ট্রোল থাকে, এত নির্দল দাঁড়াবে কেন? এত বিরোধীরা অভিযোগ করার স্পর্ধা পাবে কি করে? যে এতই যদি জনপ্রিয়তা থাকে, তাহলে তো তারা অভিযোগ করতে পারে না। বিডিওদের ভূমিকা দেখছো, নক্কারজনক ভূমিকা। হাইকোর্ট বলেছে সাসপেন্ড করো। আর কত দেখবো আমরা ঈশ্বর পরিত্যক্ত বাংলায়?
তুমি বাংলার ছাত্রী, বলো। ঈশ্বর পরিত্যক্ত হলে তাহলে আজকে বাংলা উন্নাও হাতরেস মণিপুর হতো। ঈশ্বর পরিত্যক্ত নয়, পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, কালিয়াগঞ্জ একদম হয়েছে, 100 বার হয়েছে। এবং সেই লজ্জাজনক ঘটনাগুলো যেই মুহূর্তে ঘটেছে তার পরের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত পদক্ষেপ নিয়েছেন। এইটাই হওয়া উচিত। দেখুন, দাঙ্গা বাঁধানো, দাঙ্গা তৈরি করা, এটা কিন্তু এক ধরনের খারাপ নিচু রাজনৈতিক মানসিকতা। সেই নিচু রাজনৈতিক মানসিকতায় কিন্তু আজকে মণিপুরে ঘটেছে। আমি মণিপুর এই প্রসঙ্গে যদি নাও তুলি, আমি যদি বাংলাতেও ফিরে আসি, বাংলাতেও তো সেই সেম জিনিস ঘটেছে। এনআরসি, সিএ, মানুষে মানুষে ভেদ সৃষ্টি করা। তুমি সিএ সম্পর্কে কতটুকু জানো? সিএ সম্পর্কে কতটুকু জানি? তুমি যে বলে দিলে সিএ এর বিষয়টা কতটুকু জানো? লেট মি প্লিজ এক্সপ্লেইন। সিএর বিষয়টা কতটুকু জানি, যে তার থেকেও বড় আমার এই মুহূর্তে উত্তর হওয়া উচিত যে যখন বাংলা ভাগের, বাংলার মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি হচ্ছে, তখন সিএ কতটুকু জানি থেকেও বেশি ইম্পর্টেন্ট যে সাধারণ মানুষ সেই সিএ যারা সত্যি জানেও না সিএ নেই। আমি তোমাকে বলি, শোনো, যেটা তোমার হয়তো লাগতে পারে, আমি জানি বলেই তোমার সঙ্গে শেয়ার করছি। আমি জাস্ট আই ডোন্ট ওয়ান্ট টু সারমনাইজ ইউ। সেটা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ভারতবর্ষে এসেছিলেন। 1950 সালে এপ্রিল মাসে দিল্লিতে পণ্ডিতজির সঙ্গে তার 3-4 দিন বৈঠক হয়। হায়দ্রাবাদ হাউসে একটা চুক্তি হয়, সেটাকে বলে নেহেরু লিয়াকত প্যাক্ট। তাতে কি বলা হয়েছিল যে পাকিস্তানেও যারা ধর্মীয় সংখ্যালঘু, তারা সংখ্যাগুরুর যে সুযোগ সুবিধা পায় সেটা তারা পাবে। তারা কত টাকা নিয়ে ভারতবর্ষ থেকে যেতে পারে, কত সম্পত্তি রাখতে পারে, সব কিছু বলা হয়েছিল। তারা সেনাবাহিনীতে, আইনসভায়, বিচার বিভাগে, সরকারি চাকরিতে পাকিস্তানে যারা সংখ্যাগরিষ্ঠ মানে মুসলমান, তাদের মতোই সুযোগ সুবিধা পাবে। ভারতবর্ষেও ইকুয়াল, ভারতবর্ষেও সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের মতো সব বিষয়ে সমানাধিকার পাবে। রাইট? পাকিস্তান ইসলামিক স্টেট, আফগানিস্তান ইসলামিক স্টেট, বাংলাদেশ এখন ইসলামিক স্টেট। কি দেখছি রাজন্যা, পাকিস্তানে হিন্দু পপুলেশন কত এখন? নমিনাল। 1971 বাংলাদেশ স্বাধীন হলো, তখন হিন্দু পপুলেশন ছিল 23%, এখন 7%। আমাদের এখানে মুসলিম পপুলেশন স্বাধীনতার সময় যা ছিল 75 বছর পর তার থেকে বেড়েছে। তাহলে পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় কারণে মুসলমানরা অত্যাচারিত হতে পারে না, কারণ ওটা ইসলামিক কান্ট্রি। ওখানে অত্যাচারিত হতে পারে যারা ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন। লেটার অ্যান্ড স্পিরিটে নেহেরু লিয়াকত চুক্তি আমরা মেনেছি না জন্য, কিন্তু পাকিস্তান মানেনি, আফগানিস্তান মানেনি, ইনক্লুডিং বাংলাদেশও মানেনি। তাই সেখানে ধর্মীয় কারণে কেউ যদি আমাদের এখানে আশ্রয় চায়, তাকে আশ্রয় দিতে ভারতবর্ষ বাধ্য। এর সঙ্গে কোনো মুসলমানকে এখান থেকে তাড়ানোর প্রসঙ্গ উঠছে না, ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কেন? ওরা ওরা মা ভারতীয় সন্তান, প্রত্যেক মুসলমান যারা এই দেশে আছে, কেউ তাড়াবে না তাদের। এটাকে ভুল প্রচার করছো তোমরা, এটাকে প্লিজ রেকটিফাই করো। তুমি একজন ছাত্রী, ভবিষ্যৎ পড়ে আছে, দল যা বলুক আগে বিষয়টা বুঝে নিয়ে প্রতিবাদ করো। বলো বলো এবার কেন তাদের সিগিয়ে বলছো? হয়তো অনেক ইনফরমেশন আমি পেলাম, কিন্তু তাও বলছি, ইনফরমেশন ব্যতি রেখে বলছি, এনআরসি সিএ যে সঠিক কারণটি আপনি দেখালেন বা যে সঠিক বিষয়টি আপনি তুলে ধরলেন, সিএ যে সঠিক বিষয়টি আপনি তুলে ধরার চেষ্টা করলেন, সেই বিষয়টি কিন্তু পালিত হয়নি, হচ্ছে না। কি করা হচ্ছে? যারা সাধারণ মানুষ, যে সাধারণ মানুষের মধ্যে এতদিন ধরে ধর্মীয় বিভেদ ছিল না, সাম্প্রদায়িক বিভেদ ছিল না, হঠাৎ করে আজকে তাদের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হচ্ছে। রামনবমীকে কেন্দ্র করে বিভেদ তৈরি হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে মহরমকে কেন্দ্র করে, বিভেদ তৈরি হচ্ছে রামের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে। এই বিভেদটা তৈরি হচ্ছে। সিএ এর যদি এইটা আসল কারণ থাকে, তাহলে সেইটা কেন আমাদের পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে? তোমরা সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছ বলে অভিযোগ, আতঙ্কিত করছো তাদের, তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। কেউ তাড়াবে না, এর তারা মা ভারতীয় সন্তান।
ভোট কেউ ভুল ব্যাংকের বোঝাচ্ছে রাজনীতি করতে গিয়ে রাজন্যা মানুষকে ভুল বোঝানো ব্যাপারটায় তোমাদের দল যাতে না অগ্রসর হয় সেটা একজন একদম, একদম। সহনাগরিক হিসাবে এটা আমি তোমাদের বলবো। সেটা তো আমরা আমাদের দল বলে না, সেটা যদি যে কোনো দল করে সেটা ভুল করছে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দল করছে না। আমি এটা আবারও বলছি, দৃঢ় বিশ্বাসী সেটা 63% মেইতেকে নিয়ে হচ্ছে এই মুহূর্তে মণিপুরে হচ্ছে। ইট ইজ হ্যাপেনিং দেয়ার। মেইতেইরা ওখানে অত শতাংশ নয়। মেইতেইরা 2011 লেটেস্ট সেন্সাস অনুযায়ী, তারপরে তো হয়নি 10 বছরে, মণিপুরের জনসংখ্যা ধরো 35 লাখ, কুকিরা হচ্ছে 10%, বাকিটা ট্রাইবাল, আর মেইতেইরা সব মিলিয়ে হচ্ছে 50%-এর কাছাকাছি। তার মধ্যে 41% হচ্ছে তোমার হিন্দু, 8% হচ্ছে সানামাইজ মানে যারা সূর্যের উপাসক, আর বাকিরা হচ্ছে মুসলমান। বাকিটা ট্রাইবাল, কুকি, নাগা, মিজো। মেইতেইরা মূলত ইম্ফল ভ্যালিতে, আর ওরা থাকে মাউন্টেনিয়াস রিজিয়নে। ব্যাপারটাকে ওইভাবে দেখো না, কারণ পপি চাষ হয়, ড্রাগটাকে র্যাকেটটাকে বাস্ট করার জন্য সরকার উদ্যোগী হয়েছে ওখানে। অনেক রকম ব্যাখ্যা আছে। আমি তোমার কাছে এক্সপেক্ট করব একজন ডিটেইলসে গিয়ে একদম, কিন্তু এই ব্যাখ্যাগুলো যখনই ওই একটা কোনো পয়েন্ট আসছে তখনই একটা প্রতি পয়েন্ট যুক্ত হয়ে যাচ্ছে। যেরকম এই ব্যাখ্যাটা ঠিক আমার সেরকম লাগলো যে এন বীরেন সিং যখন পদত্যাগপত্র দিতে যাচ্ছেন তখন হঠাৎ করে নাকি তার গাড়ির চারপাশের মানুষ এসে বলছে না আপনি যাবেন না, আপনি আমাদের ভগবান, আপনি আমাদের ঈশ্বর, মানে ওই একটা নাটকীয়তা। তা আমার মনে হচ্ছে এই ব্যাখ্যাগুলো সেরকম হয়ে যাচ্ছে যখনই একটা খারাপ দিক, সত্যিকারের খারাপ দিক যেটা উঠছে, এবং যেটা শুধুমাত্র মণিপুর নয়, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ নয়, নিউ ইয়র্ক টাইমস বলছে, বিবিসি বলছে, লমন্তে ফরাসি পত্রিকা সেটা বলছে, প্রবাসী বাঙালি বলছে, প্রবাসী ভারতবর্ষবাসী বলছে, রাদার ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, সমগ্র বিশ্ব বলছে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে না এটা আসলে এই পপি চাষ হচ্ছিল, মানে এই যে বিষয়গুলো বিরোধিতা। আচ্ছা, মেইতেইদের স্বার্থে তো একটা কথাও বলছে না কেউ, তারাও কিন্তু না 100 বার বলছে, 100 বার বলা হচ্ছে মেইতেইদের স্বার্থেও। মেইতেইরা যেভাবে আক্রান্ত হয়েছে, আমি আবার বলছি রিপিট, এটা কিন্তু কুকিদের স্বার্থে, মেইতেইদের স্বার্থে, নাগাদের স্বার্থে, মিজোদের স্বার্থে নয়, বিষয়টা মানুষের স্বার্থে। আজকে যারা যে পরিসংখ্যানটা পাওয়া যাচ্ছে, যে যারা আহত হয়েছে বা যারা মৃত অবস্থায়, মানে যারা মৃত বা যে সকল মেয়েদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, যেই পরিসংখ্যানটা পাওয়া যাচ্ছে, সেই পরিসংখ্যানটা কিন্তু শুধু মেইতেই, শুধু কুকির নয়, সেটা মিলিত সকলের মানুষের, সাধারণ মানুষের, তার মধ্যে মেইতেও আছে, কুকিও আছে। কিন্তু আমার বক্তব্য যে এরকম 3রা মে যখন এন বীরেন সিং এর কাছে এরকম একটা রিপোর্ট থাকছে যে একটা প্রবলেম কিন্তু হতে পারে এই মিছিলে, যে ইন্ডিজেনাস ট্রাইব ফোরাম থেকে যে মিছিলটা বেরিয়েছিল, তারপরেও তিনি কেন সেই মিছিলটি বন্ধ করার চেষ্টা করলেন, বা কেন তিনি সেই উপযুক্ত ব্যবস্থাটা নিলেন না? আমার বক্তব্য সেটা। আমি এখানে কোনো জনগোষ্ঠীর স্বার্থকে আঘাত করে বা কোনো জনগোষ্ঠীর হয়ে, মানে একচ্ছত্রভাবে কোনো জনগোষ্ঠীর কথা বলছি এরকমটা নয়, কিন্তু আমি সাধারণ ভারতবাসীর সাধারণ মানুষের কথা বলছি, মণিপুরের সাধারণ জনবাসীর কথা বলছি আমি। তৃণমূল কংগ্রেসের নীতি কি, বিদেশ নীতি কি, আর্থিক নীতি কি? মানে এই প্রশ্নটা এই মুহূর্তে আমাকে করা হচ্ছে, সেটা তো ওরকম একটা প্রশ্ন হয়ে গেল যে এখন দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে নাসাতে রাজনীতি করবে একটা দল, সংসদীয় ব্যবস্থায় থাকবে, তার বিদেশ নীতি থাকবে না, তার আর্থিক নীতি থাকবে না, তার অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি থাকবে না? 100 বার থাকবে, এবং সেটা যথেষ্ট কি, সেটা যেখানে যেরকম ভাবে রয়েছে সেটা আমরা সেভাবে দেখতে পাচ্ছি। মানে আমরা আজকে ভাবুন, আমাদের যদি বিদেশ নীতি নাই থাকতো তৃণমূল কংগ্রেসের, কিংবা শিক্ষানীতি যদি নাই থাকতো। কি শিক্ষানীতি? চাকরি নিলাম করব, এটা বলার জন্য বলা। এই যে প্রসঙ্গগুলো বারবার আসে, চাকরি নিলাম। আচ্ছা, আমরা যদি এতই দেখি, তা এরকমটাতে এটা নয় যে আমি প্রথমেই বলছি, মানে দিয়ে বলছি, অ্যালার্ট দিয়ে বলছি যে বাম আমলে হয়েছে মানে এই আমলে হবে, এটা নয়, একদম নয়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন। কিন্তু আমরা যে এই আমলের চাকরি দুর্নীতি নিয়ে এত কথা বলছি, যারা বলছে তাদের থেকে শুনবো না আমরা। সাধারণ মানুষ যদি বলে 100 বার শুনবো, মাথা পেতে নেব। তোমার সিপিএম এর কথা শুনতে বলছি না, তুমি সাধারণ মানুষের কথা বলো। আমি তো বলি সাধারণ মানুষ বলছে না, সাধারণ মানুষ কি বলছে? এটা করে চাকরি চুরি চলবে? সাধারণ মানুষ কিন্তু পঞ্চায়েতে বিপুলভাবে ভোট দিয়েছেন, তাতে কি হয়েছে?
তাহলে কি পাপস খালো নয়? তাতে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। এই যারা বলছে চাকরি দুর্নীতি চাকরি দুর্নীতি, তুমি একটা ছাত্রী, ইয়াং লেডি, তুমি কি করে দলের লাইনটাকে কেজ প্যারটের মতো বলছো রাজন্যা? যে কলেজ থেকে তুমি পাশ করেছো সেই কলেজের ঐতিহ্য আছে প্রতিষ্ঠান বিরোধিতার কথা বলা। তোমার কলেজে 70-এর দশকে যারা যারা লিডিং ফিগার ছিল তারা জীবনের ভালো ভালো কেরিয়ারকে ছেড়ে দিয়ে বিপ্লবের জন্য পথে ঝাঁপিয়েছিল, চোখে স্বপ্ন ছিল, আর তুমি প্রতিষ্ঠানের হয়ে কথা বলছো। আই এম সারপ্রাইজড। প্রতিষ্ঠানের হয়ে কথা বলা নয়, এটা সত্যের হয়ে কথা বলা। সত্যটা এই যে চাকরিটা নিলাম হয়েছে, এইটা তো একটা দিক, একটা পার্সপেক্টিভ তুলে দেখানো হচ্ছে। সত্যটা এই যে 30টা লোক জেলবন্দি, সত্যটা এই কয়লা গরু এবং সাম্প্রতিক নিয়োগ দুর্নীতিতে তোমাদের দলের নেতাদের নাম আসছে 100 বার আসছে। যাদের নাম আসছে তাদেরকে সেই মুহূর্তে যদি সেই বিষয়টা বিচারাধীন থাকা সত্ত্বেও যদি সেই বিষয়টা সত্যি মনে হচ্ছে যে প্রবাবিলিটি রয়েছে, তাহলে সেই তাকে যাদের যাদের নাম আছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এই নজিরটা কে সৃষ্টি করে? এখনো সভাপতি। আমি কি বললাম যে প্রবাবিলিটি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় না, আমি এটা মানে রাজনীতির বাইরে গিয়ে বলবো, তিনি কিন্তু একজন ভীষণ বিচক্ষণ মানুষ। ব্যক্তিত্ব কিন্তু তার যে ব্যক্তিত্ব রয়েছে সেটা কিন্তু খুব বিচক্ষণতার পরিচয় দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু রাজনৈতিক পরিসরে প্রচণ্ড অ্যাপ্রোপ্রিয়েট পদক্ষেপ। আমি আজকে শিক্ষা নিয়ে যদি কথা হয়, শিক্ষার প্রসঙ্গ যদি উঠে আসে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একমাত্র জননেত্রী যিনি শিক্ষাকে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ শুধুমাত্র নয় ভারতবর্ষের রাজনীতিতে দাঁড়িয়ে শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন, অনেক শিক্ষিত সমাজকে তিনি তুলে ধরেছেন, তুলে নিয়ে এসেছেন, এবং আগামী প্রজন্মকে ভাবুন না, 21শে জুলাইয়ের মঞ্চ দিয়েই ভাবুন, 21শে জুলাইয়ের মঞ্চে হঠাৎ করে আমাকে, তুমি জানো অনেক কলেজে অনার্সে ক্লাসে ভর্তি হচ্ছে না, ফিজিক্সে 3 জন, কেমিস্ট্রিতে 4 জন। এটা আপনি বলছেন ওই সম্প্রতি একটি ঘটনা, মানে একটি ঘটনা তো রিপোর্ট আছে, আবার ওই পোর্টাল ওপেন করা হবে। ছাত্রছাত্রীরা থাকতে চাইছে না, এখানে উড়িষ্যা চলে যাচ্ছে। না না, ছাত্রছাত্রীরা থাকতে চাইছে না, আমরাই তো থেকেছি, আমরাই তো আছি, আমরাই তো পড়াশোনা করছি। মেইন স্ট্রিমে যারা পড়ছে, ধরো জেনারেল লাইনে, তাদের কি কলেজে স্কুলে চাকরি, এটা তো মেন, বা সিভিল সার্ভিস যারা দেবে সেখানেই যদি চাকরিগুলো বিক্রি হয়ে যায় ওরা আর কি করবে? না, চাকরি বিক্রি হচ্ছে না, বারবারই একই প্রসঙ্গ আছে, চাকরি বিক্রি। আমি চাকরি বিক্রির কথা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এটা ভাবুন যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে, ইউজিসি কি করলো? ইউজিসিটি কেন্দ্রীয় সংস্থা কি করলো? যারা নন নেট ফেলোশিপ সেটা বন্ধ করে দিল। ভাবুন তো, নন নেট ফেলোশিপ কে চালু করেছে? আমরা যদি রিকল করি, আমাদের স্মৃতি রোমন্থন করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটের সেই নন নেট ফেলোশিপটা, যেটা সেট পরীক্ষা দিলেও পাওয়া যাবে বা রেট পরীক্ষা দিলেও পাওয়া যাবে, সেটা চালু করেছেন। তাহলে চাকরি বিমুখতা শিক্ষা বিমুখতা নয়, এটা দেখানো হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এবং আমি তাদেরকে বলবো, চোখ খুলে ভাবুন, দেখুন যে এই চাকরি বিমুখতাটা কিন্তু দেখানো হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে। ইনজেক্ট কারা করছে? যারা উন্নয়নকে হাতিয়ার করে কিছু করতে পারছে না, তাদেরকেই আবার বলতে হচ্ছে ভোটের প্রচারে গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা 500 টাকা দেয়, আমরা এলে 1500 টাকা দেবো লক্ষ্মী ভাণ্ডারে। তাহলে ভাই, তোমরা যদি এতই জনদরদি হও, তাহলে তোমরা আগে সেটা চালু করোনি কেন? আর তোমরা যদি চালু নাও করে থাকো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন তোমরা সেটা নিয়ে ব্যঙ্গ করছো কেন, কটাক্ষ করছো কেন? আমার বক্তব্য, সাধারণ মানুষের এই দৃষ্টিভঙ্গিটা রয়েছে, এবং সাধারণ মানুষ সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন বলেই কিন্তু বিপুল সংখ্যক ভোটে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসছেন। আর চাকরি বিমুখতা, শিক্ষা বিমুখতা ভুল। আমি যদি নিজেকে দিয়ে বলি, আমি কি আমার কি চাওয়া পাওয়া আছে? আমার তো কোনো চাওয়া পাওয়া ছাড়াই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি, এবং আমি জানি আমার মতো আমার সহযোদ্ধারাও চাওয়া পাওয়া ছাড়া তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। তাহলে তারা কি শিক্ষিত নয়? আমরা শিক্ষা বিমুখ কেউ নই। আমি তো নিজে পিএইচডি করছি। পিএইচডি করতে করতে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বা রাজনীতির সঙ্গে থাকা, তাহলে আমি কি শিক্ষা বিমুখ হয়ে পড়ছি? না, নেভার। রাজনীতির কথা অনেক হলো, এবার শেষ করবো দুটো কথা। প্ল্যান কি আছে ভবিষ্যতে? ভবিষ্যতের প্ল্যান মানে সেটা কি রাজনৈতিক পরিসরে? রাজনৈতিক, ব্যক্তিগত? আমি তো যেরকম যে রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাই, এবার বাকি ভবিষ্যৎ কি নির্ধারণ করবে সেটা তো আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি না।
আর অবশ্যই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শিক্ষকতা করা, তো সেই জায়গায় দাঁড়িয়ে পিএইচডি আমি যেহেতু করছি, আমি যদি শিক্ষা বিমুখ এখনো হয়ে পড়িনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে নিশ্চয়ই আমার সেই যে ড্রিমটা রয়েছে সেটা পার্সু করার জন্য আমি এগোবো এবং সেই পড়াশোনাটা চালিয়েও যাবো। যদি ছাত্র রাজনীতি করি, পড়াশোনা তো থাকতেই হবে। আর ইউ এনগেজড? হ্যাঁ, আই এম এনগেজড। ফাইন। তো কবে ভালো খবর আমরা পাবো? ভালো খবর সঠিক সময় সঠিক তারিখে পাওয়া যাবে। তুমি তো ভালো গান গাও, হ্যাঁ, ওই ব্যান্ডেরও সদস্য, তো আমার দর্শকের জন্য একটু শুনিয়ে দাও খালি গলাতে। আমি সেদিন ওই মঞ্চে আমরা একটা গান গেয়েছিলাম, সেই গানটাই গাইছি। রবীন্দ্রনাথের গান গেলে ভালো হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের। আমার মুক্তি আলো এ আলো, এই আকাশে আমার মুক্তি আলো এ আলো। আরেকটু লিরিক্সটাই প্রবলেম, লিরিক্সটা দেখতে হবে। ওকে, অনেক ধন্যবাদ তোমাকে। মানে কি বলবো, আরও উন্নতি করো, রাজনৈতিক পথও যেন ঠিকঠাক থাকে এবং যেটা করছো তোমার স্বপ্নগুলো যেন পূরণ হয়। এতক্ষণ কথা বলছিলাম তরুণ নেত্রী তৃণমূল কংগ্রেসের রাজন্যা হালদারের সঙ্গে। অনেক স্বপ্ন নিয়ে ও রাজনীতির আঙিনায় পা দিয়েছে, করতে চায় রাজনীতিটা। মমতা অভিষেকের ভক্ত। আগামী দিন ওর ভালো কাটুক, রাজনীতির ময়দানে নিজের উজ্জ্বল উপস্থিতি তুলে ধরুক, এই কামনা করি।